আমার যখন 10-12 বছর বয়স তখন থেকে আমি জানি যে আমার মা মারা গেছে। কিছু করেন না। আমি আপনাকে একটা ছবি দেখাই, দেখেন আপনি চিনতে পারেন কিনা। হ্যাঁ, ছবি দেখাই যদি আপনি অনুমতি দেন। দেখো, দেন দেয় লিখি। দেখেন তো ছবিটা। হ্যাঁ, এই মিলছে। এই আম্মা বলছে যে সে নায়কের মতো দেখতে, সুন্দর টুন্দর ছিল, স্মার্ট দেখতে লাগতো। দেন, ও খুব মজায় আছে। জান আপনার জন্য সিট ফাঁকা রাখছি। না, তোমার ভাগ্য তো ভালো, দেখে বাঁচে আছি। কত রোগ বেরাম হয়েছে, মরিনি, দেয়ার জন্য আল্লাহ বাঁচায় রাখছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার 55তম পর্বের আপডেট। 55তম পর্বটি প্রচার করা হয়েছিল 24/8/2021, অর্থাৎ গত মাসের 24 তারিখে, এবং পর্বটিতে যিনি এসেছিলেন বেসিক পর্বে, মানে তিনি হচ্ছেন ভিকটিম, তিনি হচ্ছেন হাজেরা বেগম। হাজেরার এই পর্বটিকে আমি সফল বলবো কি বলবো না, যদিও আপডেট আজকে এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যেটা আমার আপন ঠিকানায় বা এই জাতীয় কাজে প্রথম অভিজ্ঞতা, সেটা হলো উনি নিজে হারিয়ে গেছেন এবং একই সাথে ওনার প্রথম সন্তানকে উনি খুঁজতে আসছিলেন। তো এখানে যেটা হয়েছে যে উনি যে নিজের পরিবার, মানে যেখান থেকে উনি হারিয়েছেন সেই পরিবারকে আমরা এখন পর্যন্ত লোকেট করতে পারিনি, কিন্তু ওনার সন্তান যে, তাকে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি এবং ওনার সন্তান আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। দীর্ঘদিন যাবত আমরা এটা নিয়ে কোয়ারি করেছি, কথা বলেছি। আমরা দুই পক্ষের উপরে ছেড়ে দিয়েছিলাম, দুই পক্ষ ঠিক না, হাজেরার পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম যে হাজেরার সন্তান যিনি, তিনি হাজেরার সঙ্গে দেখা করতে চান, তারা রিসিভ করবেন কিনা, তারা দেখা করবেন কিনা। তারা যথেষ্ট সময় নিয়েছেন এবং সেই সময়ের উপরে তারা একটা সিদ্ধান্তে এসেছেন। সেই সিদ্ধান্ত হলো যে না, হাজেরা তার আগের যে সন্তান, মানে আগের ঘরের যে সন্তান, যে মেয়েটি, তার সঙ্গে দেখা করতে চায়। এবং মেয়েটির নাম ছিল হচ্ছে স্বপ্না। খুব ইন্টারেস্টিং একটা স্টোরি এখানে আমরা পেয়েছিলাম, যে হাজিরার যে প্রথম বিয়েটা ছিল সেই বিয়েটা ভেঙে যাওয়ার গল্পটা একটু অন্যরকম। আসলে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে আমাকে বলেন যে ইন্ট্রোটা ছোট করার জন্য, কিন্তু ইন্ট্রোটা আসলে আমি ইচ্ছে করে বড় করি না। ইন্ট্রোর প্রত্যেকটা কথা আপনাদের একটু খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। যে কারণে এই কথাগুলো বলছি, যে হাজেরা যেভাবে বলেছেন যে প্রথম পক্ষ, মানে প্রথম সংসার যে, সেই সংসার থেকে তার যে বের হয়ে আসা, সেখানে তিনি যে গল্পটা বলেছিলেন যে তার দেবরের শার্ট ধোলাই করতে গিয়ে নদীতে, সেখানে শার্টের পকেটে একটা তিনি কাগজ দেখতে পান। সেই কাগজটা ছিল তার ডিভোর্স লেটার, এবং তার দেবর এসেছিলেন ঢাকা থেকে, তার হাজবেন্ড সেই সময় ঢাকায় থাকতো। সেই ডিভোর্স লেটারের ফাইন্ড আউট করতে গিয়ে তার শ্বশুর সম্ভবত ওই সময়টাতে ঢাকায় এসেছিলেন। আমি পুরো ঘটনা এখন আমার মেমোরি থেকে বলছি, ভিডিওতে একটু এদিক ওদিক থাকতে পারে, এবার ঘটনাটা এরকমই। ওই মোমেন্টে তার গ্রামের লোকজন তাকে নিয়ে কথাবার্তা ওঠে, যেহেতু ডিভোর্স দিয়ে দিয়েছে সে কেন এখানে থাকবে। তো অত্যন্ত সহজ সরল প্রকৃতির ছিল হাজেরা তার কথা অনুযায়ী, এবং সে যেটা করেছে যে তার ওই ফ্যামিলি থেকে বের হয়ে আসে, এবং আসার পর খুব অল্প বয়সে তার বিয়ে হয়েছিল। আসার পর তার পরবর্তীতে নিজের একটা সংসার হয়েছে, দ্বিতীয় সংসার। সেই সংসারের যে মেয়ে, তাকে নিয়ে এসেছিল সে তার নিজ পরিবার খোঁজার জন্য। এবং এই যে, এটাকে কি বলা যেতে পারে, ট্রায়াঙ্গল, ঘটনার ট্রায়াঙ্গল। হাজেরা হচ্ছে সেন্ট্রাল পয়েন্টে, হাজেরা তার নিজের পরিবার খুঁজে পেতে চায়, এবং একই সাথে হাজেরারও যে একটা মেয়ে আছে সেও তার মাকে খুঁজতেছিল। অর্থাৎ সবকিছু মিলে এটা একটা ট্রায়াঙ্গল স্টোরি। তো ট্রায়াঙ্গল স্টোরির আমরা আসলে ট্রায়াঙ্গল থেকে এটা যদি মিলাইতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আমরা সেটা পারিনি। আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি সেটা হচ্ছে স্বপ্নার খোঁজ পেয়েছি, এবং স্বপ্না বলছেন এটাই তার মা। এবং আরো মজার বিষয় হচ্ছে যে স্বপ্নার বাবা, যিনি হচ্ছেন হলো হাজেরার প্রথম হাজবেন্ড ছিলেন, তাকেও হাজেরার ভিডিওটা দেখানো হয়েছে, এবং তিনিও এটা নিশ্চিত করেছেন যে হ্যাঁ, এটাই তার স্ত্রী। এগুলো সবই আমাদের শোনা কথা, আমি নিজে এখন পর্যন্ত কারোর সঙ্গে কথা বলিনি, এবং আমি যাদের সাথে যা বলি না বলি সমস্ত কিছুই আমার আপডেট ভিডিওতে আসে। তো সেই অর্থে এখন আমি যে কাজগুলো করব সমস্ত কিছু আপডেট ভিডিওতে আসবে। আপনারা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, এবং কোনো অংশই আপনারা স্কেপ করবেন না। প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমি হাজেরার সঙ্গে কথা বলবো, এবং হাজেরা এতদিন ধরে কেন সময় নিল সেটা আমরা অনেক আগেই পেয়েছি, সেগুলো একটু কারণ জানার চেষ্টা করব দ্বিতীয় পার্টে। এবং হাজেরার মেয়ে, মানে দ্বিতীয় ঘরের যে মেয়েটি আমাদের ভিডিওতে এসেছিলেন, তাকে আমরা ভিতরে নিয়ে আসবো, স্টুডিওতে নিয়ে লক করে দিব। এরপরে স্বপ্নাকে নিয়ে আসবো, স্বপ্নার সঙ্গে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো, ফাইন্ডিং করার চেষ্টা করব
তারপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে স্বপ্নার বাবা যিনি অর্থাৎ হাজেরার যিনি প্রথম স্বামী দাবি করছেন তার একটা ছবি আছে আমাদের কাছে, সেই ছবি আমি হাজেরার সামনে দিব। হাজেরা যদি তাকে চিনতে পারে তাহলে তো হয়েই গেল, আর যদি চিনতে না পারে তাহলে জটিলতা তৈরি হবে, এবং সেই জটিলতা অবসানের জন্য আমরা বিভিন্ন রকমের কোয়ারি করবো সামনে বসে থেকে। ওকে, তারপরে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো হয়েই গেল, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কোনো কিছুই করার নেই, সময়ের হাতে আমরা ছেড়ে দিব। এবং ফিফথ পার্টে তেমন গেট টুগেদারের কোনো বিষয় এখানে নাই। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে হাজেরার যিনি প্রথম ঘরের মেয়ে, তার বাবার একটা নতুন সংসার হয়েছে, হাজেরার একটা নতুন সংসার হয়েছে। সুতরাং আমরা কোনোভাবেই আমাদের ভিডিওতে একদম জ্ঞানত বলি, কোনোভাবেই এমন কিছু ফাইন্ড আউট করার চেষ্টা করব না যাতে করে হাজেরার সংসার কিংবা স্বপ্নার বাবার যে সংসার, স্বপ্নার বাবাকে নিয়ে কিংবা হাজেরার প্রথম হাজবেন্ডকে নিয়ে বা হাজেরার বর্তমান সংসারকে নিয়ে কোনো ধরনের কেউ কোনো প্রশ্ন করেন বা সামাজিকতার জায়গাটা থেকে কোনো ধরনের এক ধরনের কি বলা যেতে পারে সামাজিকতা নষ্ট হয় এরকম কোনো জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করব না। কে অ্যাকিউজ সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব না। মনে রাখবেন, আপন ঠিকানার সব সময়ের উদ্দেশ্য হলো কেউ হারিয়ে গেছে তাকে তার পরিবারের কাছে ফেরানো। সেখানে যদি খুব জটিল কোনো কিছু থাকে যেটা রিভিল হলে, যেটা ফ্ল্যাশ হলে ওই পরিবারের ক্ষতি হতে পারে, সামাজিকতা জায়গাটা থেকে ওই পরিবার বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে পারে, সেক্ষেত্রে আমরা ওই বিষয়গুলো অ্যাভয়েড করে যাই। এবং এমনও কেস আছে, আমি জানি না এটা বলাটা উচিত হবে কিনা, এমনও কেস আছে যেটা সাকসেসফুল হয়েছে, কিন্তু শুধুমাত্র সামাজিকতার কথা ভেবে আমরা এখন পর্যন্ত তাদেরকে লাইমলাইটে নিয়ে আসি নাই, শুধুমাত্র সামাজিকতার কথা ভেবে। সুতরাং আমাদের এখানে যারা আসেন তারা খুবই রেসপেক্টেড, এবং তাদের মূলত ওই ফাইন্ডিংটাই আমরা করতে মূলত ফোকাস করি। এর বাইরে তার ব্যক্তিগত জীবন, তার লাইফের কোনো পার্ট যেটা তার সামাজিকতায় নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ফেলবে না, সেই সব বিষয়গুলো আমরা আনার চেষ্টা করি, আর বাকি বিষয়গুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। কারণ আপন ঠিকানার সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে হলো হ্যাপিনেস। দুটো পরিবার এক হয়ে যায়, দুটো হারানো মানুষ এক হয়ে যায়, সেটার মধ্য দিয়ে একটা সহমর্মিতা, ভালোবাসা, রেসপেক্ট, একটা অন্য ধরনের হাহাকার থাকে সারা বছরের পর বছর ধরে, সেটা নিবারণ হয়। সেখানে যদি নতুন করে একটা ডাইমেনশন তৈরি হয় কষ্টের কিংবা দুঃখের, সেটা নিঃসন্দেহে আপন ঠিকানা করতে চাইবে না, অন্তত আপন ঠিকানার দ্বারা হোক সেটা করতে চাইবে না। তো সুতরাং ওই বিষয়গুলো আমরা মাথায় রাখি, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ওকে, এই হচ্ছে বিষয়। তো আমি আর ফার্স্ট পার্ট বড় করছি না, আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। অলরেডি হাজেরা এবং তার মেয়েকে সাথে করে তিনি এখানে এসেছেন, সম্ভবত তার ছেলেও এসছে। তো আমরা দ্বিতীয় ধাপে তার সঙ্গে কথা বলবো, এবং আমি বিনীত অনুরোধ জানিয়ে রাখছি পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে একেবারে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। চলে যাচ্ছে দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। একটু আগে তোমার সঙ্গে দেখা হয়েছে আপনাদের, আমি ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম কাজের জন্য। এবার ফর্মালি কথা বলি। মহিউদ্দিন, এটা একটু এখান থেকে সরাই, একটা নিচে থেকে সরাই। কেমন আছেন আপনি? একটু চেঞ্জ লাগতেছে আগের থেকে। যাক, শরীর ভালো আছে না? একটু মাস্কটা নামাইতে হবে যে আমাদের ভিডিওর জন্য। মাস্ক আরেকটু নামাই রাখেন, আরেকটু নামাই রাখেন। প্রথম দিন হচ্ছে একটু অন্যরকম লাগতেছে না আজকে? প্রথম দিন প্রচুর অসুস্থ ছিল, আজকেও অসুস্থ, হ্যাঁ। বাট আজকে একটু কম আর কি। আপনার মাস্কটা দেখেন, কারণ আপনি তো প্রথম ভিডিওতে ছিলেন। হ্যাঁ, ভালো আছেন না? আপনি তো ওনার মেয়ে। তো আন্টি, আপনি কেমন আছেন সবকিছু মিলায়? ভালো আছি। ভালো আছেন? যাক, ভালো আছেন শুনে ভালো লাগছে। আপনার পরিচয়টা দেন ভাই। আমার নাম ইমন। ইমন, বলেন আপনি কি হন এনাদের? আমি তো জানি, কিন্তু ভিডিওতে তো বলতে হবে। আমার আম্মা আপনার মা হন, আর আমার বড় বোন। আপনার বড় বোন। কয় ভাই বোন জানি আপনারা? আমরা দুই ভাই এক বোন। আপনি হচ্ছেন একা। আচ্ছা, তো আপনার নামটা বলেন। রুপাইয়া হুসাইন ডিনা। রূপায় হাসান দিনা। দিনাটা আমার ডিনা। ডিনা দিনা মনে আছে আমার। ইংলিশে ডিনা, আচ্ছা। বাংলায় ডিনাই হয়। আচ্ছা, দিনা। সো দিনা, একটা জিনিস যেটা একটু কমপ্লেক্স, আমরা অনেকদিন আগে নিউজটা পেয়েছিলাম, মহিউদ্দিন আপনাদেরকে জানিয়েছিল বিস্তারিত। তো জানানোর পরে আপনারা সময় নিয়েছেন, আপনাদের ফ্যামিলির সঙ্গে ডিসকাস করেছেন, কারণ ইস্যুটা আপনাদের জন্য অনেক সেন্সিটিভ ছিল। তো প্রথম ভিডিওতে আপনার মা বলেছিল যে তার আরেকটা সংসার ছিল এক সময়, এবং সেখানকার একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকেও সে চায়, এবং আপনার লাস্টের দিকে লাইনটা যুক্ত করেছিলেন। ফরচুনেটলি আমরা মেয়েটার খোঁজ পেয়েছি, কিন্তু আপনার মায়ের পরিবারের এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। তো এটা নিয়ে এতটা সময় ক্ষেপণ কেন হলো, আমাদের দর্শকরা জানতে চাইতে পারেন, যে কারণে আপনার কাছ থেকে জানতে চাওয়া। কি হয়েছে ফ্যামিলিতে একটু বলেন, যতটুকু বলা সম্ভব আর কি। আমার ফ্যামিলি থেকে যেটা হয়েছে আর কি, যে নানার বাড়ি যদি খোঁজটা পাওয়া যেত, মূল উদ্দেশ্য ছিল আমাদেরকে, আমাদের মানে ভাইয়ের খুব ইচ্ছা ছিল যে নানার বাড়িটা খুঁজে বের করার। আপনার এই ভাইয়ের? এই ভাই প্লাস হচ্ছে একটা ভাই দেশের বাইরে থাকে, আচ্ছা উনি। আচ্ছা। তো নানার বাড়িটা খোঁজার খুব চেষ্টা করতেছি। আমরা তো এটা এখনো চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ যদি ক্লু পাওয়া যায় তাহলে তো আমরা নিশ্চয়ই কি হবে। হ্যাঁ, তারপর
আর এই বোনটাকেও আমাদের খুঁজে পাওয়া খুব দরকার ছিল, কারণ হচ্ছে প্রতিনিয়ত মার তো প্রথম সন্তান, মা প্রতিনিয়তই মনে করতো, কিছু বলতো না বাট মনে করতো। মাঝে মধ্যে দেখতাম মন খারাপ। কেন মন খারাপ? এই কারণে মন খারাপ যে তার আরো একটা মেয়ে আছে, যেমন দেশের বাড়িতে হয় না যে বৃষ্টি নামানোর জন্য ম্যাগে রানী এরকম একটা খেলা আছে, যে খেলাটা খেলতো মানুষ বৃষ্টি নামানোর জন্য, ওখানে এক মায়ের একটা ঝিয়ের দরকার হতো। তখন যখন বাড়ির লোকেরা আমাকে বলতো যে না, এক মার একটাই মেয়ে, এরই সাজানো যায়, তখন আম্মা বলতো না, ওরে নেওয়ার দরকার নেই। মানে ইন্টারেস্ট নাই, তার একটা মেয়ে না, সে তখন প্রকাশ করে যে তার একটা মেয়ে না, আমাকে নেওয়ার দরকার নেই, কারণ তার তো মেয়ে দুইটা। আচ্ছা দাঁড়ান, আমি আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, মানে কোন একটা গ্রাম্য কোন একটা কোথায় এরকম অনেক দিনের রেওয়াজ, বৃষ্টি নামানোর জন্য এক মায়ের এক ঝি লাগে, মানে একটা মেয়ে লাগে, খেলতে নামলে তো এক মায়ের একটা ঝি, ওকে দিয়ে কোনো একটা কিছু করা হয় বা কিছু একটা করা হয়, তো তখন আপনার মা বাধা দিত যে না আসলে ওকে নিও না, কারণ আমার তো আসলে একটা না। তখন কি আপনি বুঝতেন যে আপনার একটা বোন আছে? আমি বলতাম কেন তখন আমাদের বলতো না যে তার আরেক মেয়ে আছে, তখন বলতো যে ওরে নেওয়া যাবে না, ওরে নেওয়া যাবে না, মানে আমি এক মায়ের এক জি না। তো আপনি মার কাছ থেকে জানলেন কবে এটা যে মা তোমার আরেকটা সন্তান আছে? লাস্ট একেবারে যখন ঢাকায় আসি, তখন আপু দুষ্টামিতে বলতো যে তোমার মার আরো বাচ্চা আছে, তোমার মার আরো মেয়ে আছে, মানে আব্বু দুষ্টামি করে করে বলতো। আসলে সিরিয়াস ছিল কিনা আমি জানি না, তবে আমি ওইটাই সিরিয়াস নিতাম। পরে আম্মাকে একটা সময় জিজ্ঞেস করা হয়, আম্মা বলে যে হ্যাঁ, স্বপ্না নামে তার একটা মেয়ে ছিল। তখনই মূল কাহিনীটা বলে, তার লাইফে যত বিষয়গুলো যেভাবে এসছে। আচ্ছা, তো কাকি আপনি তো জানছেন যে এরকম আপনার মেয়ের সন্ধান আমরা প্রাথমিকভাবে পেয়েছি এবং ধারণা করছি এটা আপনার মেয়ে হতে পারে। এখন এটা আপনি দেখবেন, তারপরে আরো বেশ কিছু বিষয় আছে, সমস্ত কিছু জেনে উনি আপনাকে মা হিসেবে জেনেই এখানে আসতেছে, আপনি একটু যাচাই করে নেবেন, বিভিন্ন বিষয় আছে, আপনি স্বীকার করলে এটা। তো আপনার কেমন লাগতেছে বিষয়টা? কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে একটু বলেন তো। ভালো লাগতেছে। তো আপনি আপনার আরেকটা সংসার হয়েছে, এখন তো আপনি মানে আলাদা একটা জীবন হয়েছে, সেখানে এই মেয়েকে পাওয়ার পরে কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হবে না, মানে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হবে না? কিন্তু মেয়েকে আপনার চাই, মেয়ে থাকবে এবং আমি যখন আসি আইবে, দেখবে আমারে, আমি দেখবো। আচ্ছা, আপনাদের কিন্তু অনেক বড় ভূমিকা আছে এখানে, কারণ আপনারা দুজনেই প্রাপ্তবয়স্ক, 18-এর উপরে বয়স তো দুজনে নিঃসন্দেহে। আপনাদের সাপোর্ট কতটুকু? আমাদের ফুল সাপোর্ট, আমাদের 3 ভাই বোনের ফুল সাপোর্ট আছে এখানে। যে বাবা হয়তো বা আলাদা হইতে পারে, কিন্তু আমরা তো একই মায়ের পেটে হয়েছি। মাশাআল্লাহ, বিউটিফুল। তো কাকি, আমি যে কাজটা করব এখন, আপনাকে আর আপনার এই মেয়েকে, এই দুইজনকে আমরা স্টুডিওর ভিতরে নিব, নিয়ে ওইখানে বসাবো, আর যে মেয়েটা আপনার মেয়ে দাবি করছে ওনাকে আমরা নিয়ে আসবো, কথাবার্তা বলবো, তারপরে ওনাকেও আমরা স্টুডিওতে নিব। আপনি দেখেন সামনাসামনি কথা বলেন ওর সঙ্গে, দেখেন আপনার মেয়ে কিনা। ঠিক আছে? আল্লাহ ভরসা। আর আপনি মন খারাপ করার কিছু নাই, আপনি আসলে দুইটা ইস্যু নিয়ে এখানে আসছিলেন, নিজের পরিবারকে চান এবং আরেকটা হ্যাঁ, আমরা আজকের আপডেট ভিডিওতেও ওইটা প্রচার করে দিব যে আপনার বাবা মায়ের যে বিষয়গুলো আপনি বলছিলেন, এটাও আরেকবার একটা প্রমোশন হইলো, কারণ আপডেট ভিডিও অনেক মানুষ দেখে। এমনও তো হতে পারে আল্লাহ আপনার এই আপডেট ভিডিওর মাধ্যমে হয়তো বাবা মায়ের সন্ধান আপনার পাওয়াই দিবে। তো আপাতত মেয়েকে নিয়ে হয়তো খুশি থাকতে হবে, আর বাকিটুকু যদি ভাই পরিবার পাওয়া যায়, আল্লাহ ভরসা, তাওয়াক্কুল তো আল্লাহ। হতাশ হবেন না, তাই না? এমনও তো হতে পারতো যে এই মেয়েটাকেও পাইলাম না আমরা, সেটাও তো হতে পারতো, রাইট? ঠিক আছে না কাকি? আচ্ছা, তো আসেন আমরা ভিতরে বসি। বস। মহিউদ্দিন, এই ভিডিওর ফার্স্ট সোর্স কে? এখানে চলে আসো। এই ভিডিওর ফার্স্ট সোর্স কে? রিয়াদ নামে একজন, আর আমাদের ভলান্টিয়ার কে এই ভিডিও? আরিফ ভাই। ঠিক আছে, আমরা থার্ড পার্টি আরিফ ভাইকে কল করতেছি, বিস্তারিত রেডি রাখো। ওকে, আপনারা এখানে বসেন, আমি বাকি কাজ করছি। আসসালামু আলাইকুম।
হ্যালো। আর কেউ আছে? ওকে। জি শিওর, আপনি এখানে আসেন, এখানে বসেন। আর কেউ আছে? না, আপনি এখানে আসেন। আপনি কোথায় বসবেন? আপনার মা, রাইট? আপনি মার পাশে বসেন। রাইট। আমি এবার একটু পরিচয়টা নেই সবার, হ্যাঁ প্লিজ। আপনার পরিচয়টা বলেন। আপনার তো মাস্ক না হতে কোনো সমস্যা নেই। না, সমস্যা নেই। তাহলে মাস্কটা একটু নামিয়ে আপনার পরিচয়টা দেন প্লিজ। মাস্ক থাক, সমস্যা নেই। মাস্ক রাখতে চাচ্ছেন কেন আগে সেটা বলেন। মানুষের মনে সন্দেহ তৈরি হবে। আপনি আমার ফেস দেখাতে চাচ্ছেন না? মানে যদি ভ্যালিড কোনো রিজন থাকে তাহলে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমাদের এখানে যিনি আসলে মার দাবি করে আসছেন তার ফেসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্যই বলছিলাম। বলেন আপনার পরিচয়টা দেন। উনি হচ্ছে আমার মামতো। আপন মামাতো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ফুফাতো ভাই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে তানজিদ আহমেদ রাকিব। তানজিদ আহমেদ রাকিব। কোথায় আছেন, কি করছেন? আমি চাঁদপুরে থাকি, স্টাডি চলতেছে, 3rd ইয়ার। বিউটিফুল। সো এটা আমাদেরকে কি নাম বাবা তোমার? কি নাম? মাইশা ইয়ামিন জান্নাত। ওহ, ভেরি গুড, গুড নেম, নাইস নেম। ওকে, তোমার একটা ডল আছে, ইফ ইউ ওয়ান্ট টু প্লে ইউ ক্যান প্লে, নো প্রবলেম। ওকে, আচ্ছা জান্নাত একটু দুষ্টু করবে, কোনো সমস্যা নেই। আপনার পরিচয়টা দেন একটু প্লিজ। আমি স্বপ্না। আপনি স্বপ্না, মানে আপনি দাবি করতেছেন যে হাজিরা আপনার মা। ওকে, কান্নাকাটি যথেষ্ট সময় পাওয়া যাবে, একটু একটু ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, আপনার পরিচয় একটু নেই। আমি এলাম আমার বড় ফুপু। ও, আপন বড় ফুপু। আপন বড় ফুপু। ওকে, আপনার ফেসটাও খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে না না এখানে আমি বলি, আমাদেরকে না দেখালেও আপনার ভিতরে ওনাকে দেখাতে হবে। হ্যাঁ, আপনি যদি আমাদেরকে না দেখান কোনো সমস্যা নাই, কারণ এখন যতদূর জানি যে আপনি একসাথে ছিলাম। হ্যাঁ, আমার আবার 4 মাসের একটা ছেলে, তখনই ওর ভাই হারিয়ে গেছে। ঠিক আছে, আপনি পাবলিকলি না দেখালেও কোনো সমস্যা নাই, কিন্তু হাজারাকে যদি প্রয়োজন হয় আপনি হাজারাকে ওনাকে দেখালেই হবে। আমি দেখেই চিনে গেছি। ও, আপনি দেখে চিনে ফেলছেন হাজারাকে? আচ্ছা, ঠিক আছে, ওকে, মানে ওটা খুবই গুরুত্ব। আমার ফ্যামিলির আমিই চিনি, আবার আমার হাজবেন্ডের চিনে, আর আমার 2 ভাই চিনতো। আচ্ছা, তখন ঠিক, আমিই ছিলাম। আমার চাচা আবার অসুস্থ, তো এইজন্য ওনার 2 ছেলে আসছে। কোনো সমস্যা নাই। এখানে আপনি আপনার বাবার ছবি নিয়ে আসছেন, অর্থাৎ যিনি হাজিরার প্রথম হাজবেন্ড ছিলেন, ওনাকে দেখো। আমার আব্বার ছবি আছে, আমার আব্বার ছবি দেখলো আমি চিনি। তাহলে এই দুজনকে দেখালেই তো আলটিমেটলি চেনার কথা। আপনাকে দেখে না চিনলেও দুজনকে দেখলেই চিনে ফেলার কথা। আমরা তো কেউ চিনি না। আচ্ছা, আমার আপনি মাও চিনে না, আপনি কি ছোটবেলা থেকেই জানতেন যে আপনার মা এরকম, বা এইটা আপনি জানছেন কবে থেকে? আমার যখন 10-12 বছর বয়স, তখন থেকে আমি জানি যে আমার মা মারা গেছে। মারা গেছে জানতেন? জি, কিন্তু আমি তার আগে সবাই মানে বাড়িতে বলতো যে তোর মা তো চলে গেছে। আচ্ছা, এই- আপনি কখনো ফাইন্ড আউট করার চেষ্টা করেন নাই যে কেন, রিজনটা কি, আসল ঘটনাটা কি, এগুলো কখনো? না, ওটা তো আমি জানছি যে আমার বাবা বিয়ে করছে, তার জন্য আছে না মামা চলে গেছে। আপনার বাবার ছবি আপনি পাঠিয়েছেন, আপনার বাবার ফোন রেকর্ডগুলো আমাদের কাছে আছে, এবং সেখানে আপনার বাবা তো ওনাকে দেখেই বলেছে যে হ্যাঁ এটাই তোমার মা ছিল। আপনার বাবার বক্তব্যটা কি আপনি বলেন, আপনার মুখে শুনি। না, আমার বাবার বক্তব্য, তোমার মা পাইছো, তোমার মার কাছে তুমি যাও। আমার ভাইও ওনার থেকে হ্যাঁ হ্যাঁ, আমার ভাইও তো আমার কোনো বেতাল না, সোজা মানুষই সাপোর্ট দিয়েছে। সাপোর্ট। আচ্ছা, কি হয়েছে না হচ্ছে সেগুলোতে আমরা যাবো না। প্রথম কথা হচ্ছে আপনার মা কি, ওটাই আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার- ওনাদের লাইফে কি ছিল না ছিল এগুলো আমাদের বিষয় না। হ্যাঁ, জি। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন যে আপনার বাবা ওনাকে দেখে বলেছে কিনা যে হ্যাঁ। হ্যাঁ, আমার বাবা বলেছে এটাই তোমার মা। আচ্ছা, এটা বলে ফেললে তো তাহলে আপনাদের দিক থেকে কোনো সমস্যা নাই। আপনি কিভাবে খোঁজ পেলেন এই ভিডিওটা আমাকে একটু বলেন তো। আমাকে আরিফ ভাইয়া ফোন দেয়। আচ্ছা। আমি ওই দিন সারাদিন রোজা ছিলাম, তো আমি একটু পানি খাওয়ার পরে বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে আমার ফোনের যে আরিফকে কনফার্ম। ব্যক্তিগত একটা ফোন ঘরে থাকে, ওইটাতে ফোন আসছে আচ্ছা। পরে আমার মেয়ে আনসেভ নাম্বার, এই জন্য রিসিভ করে নাই। ওকে। পরে আবার সেকেন্ড টাইম যখন ফোন আসছে, তখন আমার মেয়ে, আমি বললেন মামুনি ফোন আসছে তোমার ফোনে, তখন আমি বললাম যে ধরো রিসিভ করো। একটাই মেয়ে আপনার? না, আমার আর একটা মেয়ে আছে। আর দুটো মেয়ে আছে, হ্যাঁ, ওকে। পরে ও বলে যে আনসেট নাম্বার, তো আমি বলি যে ধরো। পরে আছে না, ও রিসিভ করে, পরে যখন দেখছে ভয়েসটা পুরুষের, ও আমাকে দিয়ে দেয়। আচ্ছা। তখন আমাকে আরিফ ভাইয়া বলে যে মানে আপনার বাবার নাম কি এটা, আপনার নাম কি? আমি বলছি হ্যাঁ। পরে বলে আপনার মায়ের নাম হাজেরা। তো হাজেরা বলছে, পরে আমি একটু মানে হতভম্ব হয়ে যাই, কারণ চলে জানলো আমার তো কিভাবে? এই নামটা সবাই জানে না। হ্যাঁ, তার জন্য আসলে আমি একটু হয়ে যাই। পরে আমি ওনাকে বলি যে কেন, আপনি কে বলছেন? রাইট, সেটা তো হওয়ার কথা। হ্যাঁ, পরে তখন আমি ওনাকে যখন সার্চ করি, তো উনি বলে যে একটু ধৈর্য সহকারে শোনেন, আপনার মায়ের নাম কি হাজেরা? পরে আমি বলছি যে হ্যাঁ হাজেরা। তখন উনি বলে যে উনি কোথায়? আমি বললাম যে উনি তো মারা গেছে। পরে আর কি বলে যে মারা গেছে না, উনি বেঁচে আছে। আমি বললাম বেঁচে আছে না, আমি তো জানি যে উনি মারা গেছে। তখন বলে যে না, উনি বেঁচে আছে, উনি তো আপনাকে খুঁজছে।
আপনার মা আপনাকে খুঁজছে, হুম। আপনি এই লিঙ্কে ঢুকেন আর চেকিং দিয়া ওখানে ঢুকে আপনি দেখেন যে 55 নম্বর ভিডিওটা দেখেন। হুম। তো আমি বললাম আমি তো এই অনুষ্ঠানটা দেখি আগে থেকে, তো আপনি দেখতেন আগে থেকে? হ্যাঁ, আপনি আগে থেকেই আমি দেখতাম। ওকে। তো পরে আমি যখন আমার মেয়েকে বললাম যে এই লিঙ্কে ঢুকো, তারপর সাথে সাথেই দেখি যাবা না। তো আমার মা, আমি ছোটবেলা থেকে যতটুকু শুনছি সবগুলি আমি শুনি না, আমি মানে আমারও বিশ্বাস যে মা। তারপরেও আমার কুপির বাসার পাশাপাশি তো আমি ফোনটা নিয়ে দৌড়িয়ে যাই। এই কুকুর কাছে? না, আমার আরেকটা কুকুর আছে ছোট। নামটা কি যেন বলছিলেন আপনার? নাম বেলাতুন নেসা। ওর কি নাম? বেলাতুন নেসা। বেলাতুন্নেসা। জি। হ্যাঁ, বলেন। তারপর পরে আমি আমার ওই কুকুর নাম কি যে কুকুরের কাছে যান? ছোট কুকি জান্নাত। জান্নাত। ওই যে মাইনুদ্দিন যে ওনার ওয়াইফ আর কি। হ্যাঁ। তো দৌড়ে আমি চিৎকার দিয়ে যাওয়ার পরে উনি বলতেছে কি হয়েছে কি হয়েছে, মানে আবার জানে আমি রোজা ছিলাম। হুম। পরে আসে না দৌড়ে আসছে, আসার পরে আমি বললাম যে আন্টি আমার মা তো মারা যায় নাই, হুম। এই যে আমার মায়ের ভিডিও। তো আমার ওই ওহো। কুপি আর আমি বেশি বয়স মানে আপনি আরিফ ভাই ফোন দেওয়ার আগ পর্যন্ত আপনি জানতেন যে আপনার মা মারা গেছে? মারা গেছে, জি। কি বলেন? জি। আপনি জানতেন? আমরা তা আপনারা সবাই কিভাবে জানতেন? আপনাদের সামনে তো মরে নাই, কিভাবে জানতেন তাহলে? ওই যে চলে গেছে আর আমার ভাই বলছে যে মারা গেছে। তো আপনার ভাইও বলছে মারা গেছে? ভাই বলছে মারা গেছে, মানে- ভাইও মানুষের কাছেই শুনছে। ওই এক কান দুই কান করে শুনছে মারা গেছে, তো মারা গেছে। মারা গেছে ওইভাবে। এই জন্যই আমারও তো বিয়ে হয়েছে 22-23 বছর, আমিও এই জন্য খোঁজার চেষ্টা করি না, হুম। না তো আমিও খোঁজার চেষ্টা করতাম। তারপর কি হলো কুকুর সাথে? তারপরে ফুপুর সাথে ফুপি আসলো, আয়সা বলতেছে আমি তো ছোট ছিলাম, তা আমার যে সেজু ফুপু, আমার তো 4 ফুপু, সেজু ফুপু বলতেছে হ্যাঁ এটা ভাবির চেহারা আমারও আফসা আফসা মনে আসে, উনিও খুব বড় ছিল না, হুম। বড়র ভিতরে আমার এই ফুপি আর মেজু ফুপি একটু বড় ছিল। হুম। পরে ই করছে, তখন আমি আছে না দৌড়িয়া আমার ওই ফুপির কাছে আবার এই ফুপির কাছে আবার যাই। উনি আবার ওনার ঘর আবার আমার বাড়ির পিছনে সাথেই আর কি, পাশাপাশি। তো ওনার কাছে যাওয়ার পরে উনি বলে যে হ্যাঁ এটা তোর মা। মানে আমি ওনার কাছ থেকেই শিওর হয়েছি যে এটা আমার মা। আর তার আগে যে আমার মা যে ভিডিওতে যে কথাগুলি বলছে, আমার এখন যে আম্মা উনি বিজিবি এসে চাকরি করতো, আর এনামুল হক ভাষা নিজে, ওই মামার কথা আমি আমার মেজো ফুপু ওদের কাছে প্রায়ই শুনতাম যে আমার মা ওই মামার কাছে চিঠি লেখা পাঠাইতো। আবার আমাদের বাড়িতে আরেকটা ঘর ছিল, ওদের মাধ্যমে পড়াইতে নিত। আমার ফুপিরা তো ছোট ছোট ছিল, সবাই বড় ছিল না, এই ফুপি একটু বড় ছিল। তো ওইভাবে আমি আর কি দৌড়ে যাই, যাওয়ার পরে এইভাবে আর কি সবাই সংবাদটা পান। জি। আপনার যদি বলতে সমস্যা না থাকে, আপনার বর্তমান ঠিকানা কোথায় বলতে হবে? আমি আসলে এটা না, আপনার বর্তমান ঠিকানা বলতে হবে, বিকজ এটা আমাদের ভিডিওর এথিক্স, সবকিছু রিভিল হতে হবে। এটা আমি চাঁদপুর সদরেই থাকি। চাঁদপুর সদরে? জি। চাঁদপুর সদরে সেটা কোথায়? থানা উপজেলা কোথায় বা ইয়ে কোথায়? সবই চাঁদপুরে? সদরে। আচ্ছা, ওকে। আপনার হাজবেন্ড কি করেন পেশায়? আমার হাজবেন্ড বাইরে থাকে। দেশের বাইরে থাকে। কি নাম ওনার? আমার নাম সোহাগ। সোহাগ। উনি জানেন পুরো বিষয়টা? হ্যাঁ জান। আচ্ছা, তো এই এতদিন পরে মা বেঁচে আছে, তো আপনি ওদেরকে জিজ্ঞেস করলেন না যে তোমরা আমাকে কেন বলছিলে যে মা মারা না, গেছে? আমি আমার বাবাকে বলছি যে যে মানুষটা জীবিত আছে তাকে কেন মৃত করা হলো। আমার বাবা বললো বাবা আমি তো শুনছি, আমি শুনে আসলে আছে না আমি তোমাকে বলছি। উনিও শুনে সিদ্ধান্ত নিয়েছে। জি। আচ্ছা, ঠিক আছে, আমরা এর থেকে আর বেশি ভিতরে যেতে চাই না। কিছু ডিসিমিলারিটিস পাওয়া যাবে যেটা প্রেজেন্ট লাইফে হয়তো বা নেগেটিভ রোল প্লে করতে পারে, আমরা চাই না ওদিকে যেতে। ওকে, আসসালামু আলাইকুম আরিফ ভাই। ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আরিফ ভাই, কিভাবে কি হয়েছে আমাকে একটু বলেন তো। এই যে আমাদের যিনি আজকে স্বপ্ন আসছেন, এই স্বপ্নার সন্ধান আমরা কিভাবে পেলাম? আচ্ছা, এই রফিক স্বপ্নার কি হয়? একটু হোল্ডে থাকেন, একটু হোল্ডে থাকেন। রফিক নামে কাউকে চেনেন? রফিক নামে কাউকে চেনেন না? আচ্ছা, উনি বলতেছে রফিক নামে কাউকে চেনেন না। রকিব না রকিব জানি। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমরা ওনার সাথে যোগাযোগ করতে পারলে ভালো হইতো। উনি ওনার সাথে যোগাযোগ করা যাচ্ছে এখন? ওকে ওকে, হ্যাঁ, তারপর? মিরাজ? মিরাজ, এক মিনিট, মিরাজ কি হয়? আমার ভাতিজা হয়। মিরাজকে চেনেন আপনারা? ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে জিজ্ঞেস করতেছিলাম। তার মানে রকিবের মাধ্যমে আমরা মিরাজের সন্ধান পাই, তাই তো? তারপর? এক মিনিট। হ্যাঁ, রোকন। অন্য নাম হচ্ছে মিরাজের ভাই। রোকন। রোকন কোথায় থাকে? বাহিরে থাকে, মিরাজের ভাই। আচ্ছা, কোন দেশে থাকে? ও কোন দেশে থাকে? মিরাজ আপনাদের কি হয়? কাতার? মিরাজ আমার স্বাস্থ্য ভাই ওর ভাই। আচ্ছা, মিরাজ আপনাদের কি হয়? মিরাজ আমার চাচা হয় সব। সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা লিয়াজু পেয়েছি। হ্যাঁ, তারপর? জি, তারপর?
তারপর ভাইয়া মিরাজ সাহেব হচ্ছে ওনার চাচা নাম্বার দেয়, চাচা থেকে সত্তার বাবা, আচ্ছা। সত্তার বাবা থেকে সত্তা। তো এই সমস্ত কিছু করতে আমার এক ভাই নামের এক ভদ্রলোক, আচ্ছা উনি তারপর সত্তার নাম্বার দিয়ে উনি কিন্তু কথা বলেনি, আচ্ছা উনি নিয়ে আমাকে দিতে দেয়, আপনি কথা বলে কি হচ্ছে সত্তা। ওকে সত্তা আপনি ফোন দিয়েছে, উনি কয়েকবার ফোন, ওনাকে কয়েকবার ফোন দিতে উনি ফোন দিতে করতে পারেনি। আচ্ছা পরে ওনাকে ফোন দিয়ে ওনাকে ভিডিওটা দেখা যায়, ভদ্র মহিলা তো দেখে উনি তো বলতে ভাই হ্যাঁ হ্যাঁ এটাই আমার মা। তারপর তো আপনি আপনার মা, তো আপনি তো আমাকে আগে আগে বললেন যে আপনার মা নাকি মারা গেছে, কিন্তু জীবিত। তো উনি আমাকে বললেন যে ভাই আমি বুঝছি যে ওনার একটা অপারেশন করতো বা ওনার একটা কিছু হয়ে উনি মারা গেছে, এটা উনি বলছে। সমস্ত কাজ করতে আমার শিয়া ভাই। আচ্ছা আচ্ছা শিহাব, হ্যাঁ ওকে ওকে। তো ঠিক আছে আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা মেলানোর মাঝ পর্যায়ে আছি, আমরা এরপরে শুধু কোর্ট পার্টে যাব। জি জি শিওর, অবশ্যই ইনশাআল্লাহ। আমিও সেটা কালকে রাতে কথা হয়েছে, আমরা আপাতত এটা শেয়ার না করি, আমরা একদম শিওর হই তারপরে ইনশাআল্লাহ শেয়ার করবো। জি থ্যাংক ইউ সো মাচ। জি ওকে। সো আমাদের এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার মাকে সামনে আমরা মুখোমুখি করবো আপনাকে, আপনি তারপরে দেখেন আপনার মা আপনাকে দেখে চেনে কিনা, বাকি বিষয়গুলো মেলানোর চেষ্টা করবেন। আর অনেক কিছু আছে এখানে। আপনি যে দুটো ছবি নিয়ে আসছেন, কি প্রিন্ট করে নিয়ে আসছেন নাকি সফট কপি নিয়ে আসছেন? এমনিতে না, প্রিন্ট করা ওই যে আমার বাবার আগে সাদা কালো ছবি। আচ্ছা আপনার কাছে প্রিন্ট করা ছবি আছে। কোথায় আছে? হ্যাঁ ওই যে ব্যাগটা থেকে ছবি দিয়ে দেন তো আমাকে। আমার কাছে আছে, হোয়াটসঅ্যাপে দিয়েছে, কিন্তু আমি ওনাকে প্রিন্ট করা দিতে চাই। দেন এই ছবিটা না, রাইট। আচ্ছা উনি কি উকিল ছিলেন, উকিল বংশের ছিলেন? তারপরে এগুলি আর কি আমাদের বাড়িতে কি জজ, ব্যারিস্টার, মুক্তার, এগুলো আগেকার। আমি মোহরি কি নাম আপনার বাবার নাম কি? দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন উকিল, এই যে উনি বলছে দেলোয়ার উকিল, উকিল বংশ ছিলেন আপনার। আপনার বাড়ি, আপনার বাবার ছবি দেখানোর অনুমতি আছে? হ্যাঁ ওকে। আর শ্বশুরের বাড়ি হচ্ছে চাঁদপুর, মানে আপনাদের চাঁদপুরেই বাড়ি। ঠিক আছে, এই হচ্ছে আপনার বাবা না? এটা দেখালেই তো ওনার চেনার কথা। হ্যাঁ সবই আছে। দাদা কি উনি ছিলেন যখন বেঁচে ছিলেন, বিয়ে হয়েছিল? আচ্ছা ওটা আপনি সামনাসামনি বসে দেখেন, কারণ আপনার বাবার ছবিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকিটুকু আমরা সময় অনুসারে মিলাবো। এই ছবিটা একটু হাইড করো তো। হ্যাঁ দিয়ে দাও, ওর ভিতরে উল্টা করে দাও। ওপেন করো, ডোর ওপেন করো। আপনি তো সব শুনলেন বসে এখানে না? ঠিক আছে বসে থাকেন, বাকিটুকু আমি কাজ সেরে তারপর ডাকছি। কিছু কি শোনা গেছে এখান থেকে? কিছু শোনা যায়নি না? ওকে ঠিক আছে, বস। কি যেন প্রশ্ন করছিলেন? ইন্টারেস্টিং। এই কমপ্লেক্সিটি আছে নাকি? এটা কি ছোটবেলা থেকেই মনের মধ্যে বয়ে বেড়াচ্ছেন? আমি পরে বলতেছি কি ঘটেছে আপনাদের, কারণ আপনারা ক্যামেরার রোলে ছিলেন না। আপনি সিরিয়াসলি কি এটা টেনশন করে আসছেন যে না ঠিক আছে আমাকে দেখতে হবে যে সে সবচেয়ে বেশি সুন্দর কিনা? হ্যাঁ না, আম্মা বারবারই বলতো, এই জন্য আর কি আমার মনে হলো আপনি তো দেখে আসছেন। ফোর্থ পার্টে আমি যখন ঢুকেছি একটু আগে স্টুডিওতে, ও আমাকে জিজ্ঞেস করছিল আচ্ছা ভাইয়া ও কি আমার থেকেও বেশি সুন্দর দেখতে, মানে ওর সম্পর্কে যে বড় বোন হতে যাচ্ছে, কারণ ওর মা নাকি ছোটবেলা থেকে ওকে মানে বকা দিত যে আমার আগের মেয়ে সবচেয়ে বেশি সুন্দর দেখতে। ইন্টারেস্টিং কত রকমের কমপ্লিকেশন থাকে মানুষের মধ্যে। তো কাকি কিভাবে আপনি শিওর হবেন যেটা আপনার মেয়ে? কোনো বুদ্ধি আছে মাথায়? আমরা তো একটা যে কেউ ধরে নিয়ে এসে তুলে দিতে পারি না। হে কি আর যে কেউ কি আর কেউ বলবে যে আমার মা, কি যে কেউ কি বলবে যে আমার মেয়ে? সেটা তো কখনো বলবে না। তাহলে আমার মানুষই বলতো আমার যেন এই আমার মেয়ে। এটা আপনি ঠিকই বলছেন, যে কেউ তো কোনোদিন বলবে না যে এটা আমার মা, কখনো বলবে না। ঘটনা যদি সমস্ত কিছু মিল থাকে তাইলেই না বলবে। আপনি আপনার প্রথম যে মানুষটা আপনার জীবনে আসছিলেন, ওই মানুষটার চেহারা দেখলে আপনি চিনবেন? এটা তো চেনা উচিত। অনেকদিন হয়েছে না। কি বলেন, বিয়ে শাদী হয়েছে, এত কম বয়স তো ছিল না। এতদিন কি আর মনে রাখছি এর কথা? না আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু চেহারা দেখলে আপনার চেনার কথা না? এটা তো অবাক হয়ে যাবে মানুষজন। এটা কিভাবে সম্ভব যে আপনি যাকে বিয়ে করছিলেন তাকে আপনি চেহারা দেখলে চিনবেন না? এটা তো মানুষের জীবনের একটা অংশ, এটা হইতেই পারে কাকি, এটা ইয়ার করার কিছু নাই। আপনি লজ্জা পাইলেও কিছু করেন। আমি আপনাকে একটা ছবি দেখাই, দেখেন আপনি চিনতে পারেন কিনা। হ্যাঁ ছবি দেখাই, যদি আপনি অনুমতি দেন। দেখো দেখেন তো ছবিটা। হ্যাঁ এই মিলছে। এই আম্মা বলছে যে সে নায়কের মতো দেখতে, সুন্দর টুন্দর ছিল, স্মার্ট দেখতে লাগতো। দেন ও খুব মজায় আছে। আচ্ছা এই হচ্ছেন ভদ্রলোক যাকে আমরা নিয়ে আসতে পারি নাই ভাই, আপনার অনুমতি ছাড়াই আসলে, মানে আপনার অনুমতি আপনার দিয়েছে।
আমরা আপনার সবাই সন্তান তুললে একটু ক্ষমা সুন্দর দৃশ্যে দেখতে হবে, সিচুয়েশনালি এটা ডিমান্ড করছে যে কারণে আপনার ছবি দেখানো। তাহলে তো যিনি আসবে সে আপনার মেয়ে। আমি আর দেরি না করি, আমি তাকে নিয়ে আসি। এত অপেক্ষা জান আপনার জন্য সিট ফাঁকা রাখছি। না তোমার ভাগ্য তো ভালো দেখে বাঁচে আছি, কত রোগ বেড়াম হয়েছে মরিনি, দেয়ার জন্য আল্লাহ বাঁচায় রাখছে। কাইন্দ না মা, কাইন্দ না, আপনার বাবাকে উনি চিনছে, কাইন্দ না। সুতরাং আপনাকে নতুন করে চেনানোর কোনো ব্যাপারই নাই এখানে। আপনাকে বাবাকে দেখেই উনি চিনছে, আপনার ফুপুকেও দেখাইতে হবে না। যেটি শুনছে এই ভিডিওটা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত উনি জানতো যে আপনি মারা গেছেন। আমার বুকের মাঝখান সবসময় লেগে তাজাই আছে এখনো। আমি অনেক কষ্ট থেকে আমি থুয়েছি, একদম থুয়েতাম না, মানুষের পরামর্শ দিছে থুয়া যাও থুয়া যাও। আমার ফুপিরও বলছে যে আমাদের বাড়ির মানুষ কিছু কিছু মানুষ আছে যে মানে বুদ্ধি দিছে চলে আসার জন্য। ওরা সবসময় কিছু ওরা থুয়া যাও, ওরা নিও না, ওরা নিলে তোমার কষ্ট হইবে। আমার দাদা তো মারা যাওয়া আগ পর্যন্ত তো ওরা খুঁজছে। আমার দাদা আমার মাকে অনেক ভালোবাসতো। ওরে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আমি সবসময় এর কথা আমার সবসময় ইসে হয়েছে বাসতো, আর অনেক ভালো লোক ছিল, সবাই ভালো ছিল, তোমার কাকারাও ভালো ছিল, তোমার কাকিরাও ভালো ছিল। যখনই আমার বাবার সেকেন্ড ইয়ের কথা শুনছে তখনই বলছে যে মানে উনি চলে আসবে। তখন আমার চাচারা বলছে যে উনি যদি না খাওয়ায় তাহলে আসেন আমার দাদা, চাচারা বলছে তাহলে আমার চাচারা আমার দাদা খাওয়াবে, ওনারা রাখবে, বলছে না মা? এটা বলছে। এরা বললে কি হয়েছে, তারপরে আমি থাকিনি, আমি বলছি যে একটা বোধহয় এরকম হয়েছিল না কাকি? আপনি তো বললেন যে ওই যে সমাজের এক ঘরে করে দেয়া, লোকজন ভালো চোখে দেখে না, পরে রোজার দিন তো রোজার কালিয়া দিন টিনে বাড়ি দিত, শব্দ করতো, এগুলো করতো। এগুলো করতো আমার ফুপির কাছে। ও ঘরের সাথে মসজিদ, এই যে এরকম দুই পাশে দুইটা কাচারি ছিল না, হ্যাঁ দুই পাশে দুইজন হুজুর ছিল। আমাদের কিন্তু অনেক বড় বাড়ি, বিশাল বাড়ি, দুইটা কাচারি ছিল, দুইজন হুজুর থাকতো। ফুসকুনিও দিঘির মতন ফাঁকা করা। আমার কর্ম সব জায়গায় ভালো ছিল, কিন্তু বান্ধব বান্ধব নেই এই কর্ম। সবসময় মানে দাদা ফুপুরা সবাই বলতো যে তুই তোর মায়ের মতো হয়েছ, কিন্তু তুই একটু তোর বাবার মতো বেট, তোর মা লম্বা চুল, এইভাবে বলতো। আর আমার মায়ের গুণাগুণ মানে সবাই খুব প্রশংসা। আপনার ফ্যামিলি থেকে তো সবাই মোটামুটি সাপোর্ট করছে আজকের এই ভিডিওর জন্য, সবাই আসতে, সবাই অনেক খুশি। যখন মানে এত দিন দেরি হচ্ছে তখন আসলে সবাই শুধু ভাবতেছে যে মানে উনি কি এখানে। আমাদের জায়গা থেকে কোনো দেরি ছিল না, কিন্তু একটা সিস্টেমের ব্যাপার আছে। কারণ আপনি যেরকম একটা ফ্যামিলিতে বিলং করেন, উনি একটা ফ্যামিলিতে বিলং করে, আমরা কাউকেই অখুশি করতে চাই নাই। হ্যাঁ, সমস্ত কিছু মিউচুয়ালি করে আমরা এই জিনিসটা করতে চাইছি। অনেকেই আমাদের ভিডিওতে একটা কথা বলেন যে আমি এই কথাটা কেন জিজ্ঞেস করি, বিশেষ করে একটা ভিডিও পেয়েছি আমি দেশের বাইরে থেকে, সুইডেন থেকে এক ভদ্রমহিলা আমাকে একটা মেইল করেছেন, আমি ওনার ইমেইলে রিপ্লাই দিতে গিয়েও দেই নাই। উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে তুমি কেন এই কথাটা জিজ্ঞেস করো, বিশেষ করে মেয়েদেরকে, যে আপনার হাজবেন্ডের অনুমতি আছে কিনা এই ভিডিওতে বা এখানে এইভাবে প্রকাশ করার জন্য। আপনি যেটা প্রশ্ন করেছেন আমাকে সেটা শতভাগ সঠিক। সেই জায়গাটা আপনার জায়গা থেকে, হ্যাঁ, এখানে আমি প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি এবং অবশ্যই তার সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। এখানে আসলে আর বাকি বিষয়গুলোর প্রয়োজন নাই, একেবারে লিগেলি কোনো প্রয়োজনই নাই, ওই একটা জিনিস দেখলেই চলে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে এটা তো একটা সামাজিক অনুষ্ঠান, আমরা আমাদের সামাজিকতা নিয়ে চলি, তো সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে নিয়ে হ্যাপি হওয়ার জন্য। তো ওই জায়গাটা থেকে আসলে আমার এই কোশ্চেনটা করা যে না, আপনি এসছেন ঠিক আছে, আপনার হাজবেন্ডের অনুমতি আছে কিনা। এটা হাজবেন্ড আসলেও আমি ওয়াইফের কথা জিজ্ঞেস করি যে আপনার ওয়াইফ পারমিশন দিয়েছে কিনা বা আপনার ওয়াইফ চায় কিনা। হ্যাঁ, মানে সবাই মিলে খুশি কিনা আমরা, সেই জন্য এটাকে আসলে আপনি অন্য কোনো জায়গা থেকে দেখবেন বিষয়টা এরকম না। তো আমি এই প্রশ্নের এই জন্যই টানলাম যে
সবাই কিন্তু আমরা সবার কাছে বিলং করি, সবারই একটা ওপিনিয়ন নিয়ে আমাদের এটা করতে হয়েছে। আমরা দর্শকদের কিন্তু এখন পর্যন্ত জানাই নাই যে প্রাথমিকভাবে হাজেরার মেয়ের সন্ধান পাওয়া গেছে, আমরা এখন পর্যন্ত পৌঁছতেইনি। সেটা এবং আমি চেক করি করেন। যে আমি যে এখানে আসবো আসলে এটা কি জানানো হয়েছে নাকি, না। দেখি যে না কোনো কেন জানাই নাই, কারণ আমরা জানতাম না যে শেষ পর্যন্ত আমরা ভিডিওটা করতে পারবো কিনা। এরকম বেশ কয়েকটা কেস আছে যেগুলো আমরা আগে রেকর্ড করব, তারপরে আমরা পাবলিককে জানাবো যে হ্যাঁ আমরা প্রাথমিকভাবে সন্ধান পেয়েছি, তারপরে আমরা ভিডিওতে যাব। এটাও অলরেডি আমাদের যারা নিয়মিত দেখেন তারা মোটামুটি জানেন এই বিষয়টা। কেমন লাগতেছে, মানে আপনি কয়দিন আগ পর্যন্ত জানতেন আপনার মা মারা গেছে, এই ভিডিও দেখার পরে? তো মানে আমি এতদিন ছোটবেলা যদিও জানছি যে আমার মা আছে, যখন আমার 10-12 বছর হয়েছে তখন থেকে তো আমি জানি যে নাই, তখন আমার কোনো অপেক্ষাও নাই। আমার এক ফুফি একদিন বলতেছিল যে তোমার তো মা নাই কিন্তু তোমার তো মামারা আছে। সবাই আগে থেকেই জানতো যে আমার মা পালিত। আচ্ছা, তখন আসানা বললো যে তোমার ওই মামারা তো ভালো, আমাদের জানা মতে তুমি চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারো। তখন আমি আমার ফুপিকে বলি যে আমার যেখানে মাই নাই, মামাদের সাথে যোগাযোগ করে কি করব। মামাদের তো আমি জানি যে আমার মা মামাদের কাছে মানে ওনারা পালছে, এই জন্য মানে আমি আমার ফুপিকে এটা আর কি বলি। তা তার আগে থেকে তারপরে তো আমি জানলাম যে মা নাই, আমার কোনো অপেক্ষাও নাই। কিন্তু এই যে কয়েকটা দিন জানার পরে আমার জন্য অপেক্ষা মানে শেষ হইতেছে না। বলে না, মানুষের কথায় বলে না যে অপেক্ষার প্রহর অনেক কঠিন। আমার কিন্তু অনেক ইচ্ছা যে যারা ছোট থেকে আম্মাকে বড় করছে, লালন পালন করছে, তাদের সাথেও আমরা মিলে যাই। আমার এরকম মনে হয় যে আমার নানাদের মিল পাবো কিনা, আমার নিজের যে খালামুনি বা মামা তাদের সাথে মিলতে পারবো কিনা আমরা জানি না। তবে পালিত যে সব একরকম পালিত যে মামারা ছিল তাদের সাথে আমাদের মিলার ইচ্ছা আছে। মায়ের মতো সবসময় বলতো না? জি, পুরা বলতো। সময় পুরা। আর আমার মার খুব প্রশংসা করতো যে উনি অনেক কর্মঠ ছিল, পরিষ্কার ছিল, সবাই বলে খুব প্রশংসা করতো। চেহারা দেখা তো মানে আমার যে এখনকার যে আম্মা, উনি তো তোমার দিনা সবচেয়ে বেশি খুশি হয়েছে, দিনা বলো। তুমি বলে আমার তো ফেলো। সত্যি অনেক খুশি লাগতেছে। হ্যাঁ, অপেক্ষার প্রহর একটু হলেও কমছে। কমছে না? কাকি আপনি খুশি? আমি অনেক খুশি। একজন তো আইনে দিতে পারছি না কাকি? হ্যাঁ, বাকিটুকু আল্লাহরে বলেন, আল্লাহ মিলাই দিবে। আমি তো যখন ভিডিওটা দেখছি অপেক্ষা করতে করতে তখন বলতাছি আমার নানু যেহেতু আগেই মারা গেছে, নানাও হয়তো বা নেই, ওনার ভাই বোন যেহেতু আমার মায়ের বড়, তাহলে অবশ্যই ওনারা কি আছে কি নাই। আপনার কি দরকার? বলতে যদি কোনো সমস্যা না থাকে, আপনার বয়স কত? আমার বয়স মানে আমার যে এনআইডি কার্ড ওইটাতে এখন এই পর্যন্ত 37। 37 বছর বয়স। তাহলে আপনি মাকে আপনি আপনার জ্ঞানও তো পান নাই। কাকি কয় বছর বয়সে ছেড়ে আসছিলেন? 2-3 বছর। আমার ফুপিরা বলে 2-2.5 বছরের। তাইলে আপনি 35 বছর পরে মারা দেখলেন। জি, আল্লাহু আকবার। আমার তো ফুপিরা তো, আমার মা তো অনেক সুন্দর ছিল, সবাই তো ভিডিওতে দেখে আপনারা মাশাআল্লাহ সবাই সুন্দর। বলতাছে যে না আমি আমার খুবই মা- সুন্দর। এই যে আমার ছোট ভাই বললো বড় আপু তো তোমার থেকেও সুন্দর, আম্মা তো ঠিকই বলতো। আমার ফুপিরা বলতো কারে নিয়ে যে আইসো? চেহারা তো নষ্ট হয়ে গেছে, যে বড় ফুপি আছে না, বড় ফুপিরে নিয়ে আসছি। ভালো। তো আর তো কেউ চিনে না। আর ওই যে চাচা যে, ওনার 2 ছেলে গতকালকে বাইরের থেকে আসছে। আর উনি বড় ভাই বলতে পারলে কি এনার ছোট? আমার ছেলেরা এনার পরে আমার একটা চাচা। ইনি যে আসছে ইনি কি এনার ছোট? না, আমার ওই চাচার পরে আমার এই ফুফু। তার মানে হচ্ছে এনার বড়। তাহলে ওনার কি হচ্ছে, ননদ হচ্ছে? হ্যাঁ, ননদ। মানে আপনার ননদ যেটা, মানে এইসব জায়গাগুলোতে আমার খুব প্রবলেম আছে, যে কারণে আমি এইভাবে জিজ্ঞেস করে নিচ্ছি। ননদ আপনার ননদ তো বলছে বড় হলে তো ননাস হয়ে যায়। ননাস, না, হ্যাঁ। হাজবেন্ডের বড় না। তাহলে আমার বাবার পরে একটা চাচা। আচ্ছা তাহলে ননদ। ননদ, ননদ। হ্যাঁ। আপনার ননদ বলছে যে আপনি ওনাকে দেখলেই চিনবেন, কিন্তু উনি ফেস দেখায় নাই। ঠিক আছে, আন্টি তো তালিমে যায়, একটু পর্দা করে তো এই জন্য। তো সমস্যা নাই, আপনি এই ভদ্রলোককে তুমি চিনছেন, যে এটাই হয়ে গেছে। কথা বলছো ওনার নাম জানো কি ছিল? বেলাতুন্নেসা। হ্যাঁ, বেলাতুন না। এই যে, ওনার কথা বলতেছে আমার কাছে। এই বেলাতুন নেসাই আসছে। আসছে। আর ওই যে ফরিদা যে ছিল না, ফরিদা, মেজো ফুপি, নাসিমা। হ্যাঁ, ছোট মেজো ফুপি যে, উনি আমাকে পালছে। এই ফুপির তো তুমি থাকতেই বিয়ে হয়ে গেছিল, আর একটা ছেলে বাবু হয়েছিল না। আর আসানা আমাকে পালছে কিন্তু আমার ওই মেজো ফুপি, ওনার তো তখন বিয়ে হয় না। আমার ফুপিরা বেশি বড় ছিল না, এই ফুপিরও 14-15 বছরের আগে তো এরকমই বিয়ে হইতো। তো আপনি যখন বাইরে ছিলেন ভিডিও করতেছিলেন তখন আম্মা এই আন্টির কথাই বলতেছিল আমার বেলাতুন কাছে। নেসা। হ্যাঁ, আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আর উনি কিন্তু ইমামের সব জায়গায় ছেলেরা যায়ও না। বাইরে তো না। হ্যাঁ, ওই ওনার নাম ইমাম হোসেন টেলু।
হ্যাঁ মনে আছে বিয়ে- সবই। হ্যাঁ বিয়ে করছে, হ্যাঁ ঢাকা থাকে, ওর 4 ছেলে, ভালো মাশাআল্লাহ। আপনাদের ওর ভাই বোনরা ছেলেরাও বাহিরে থাকে, ওই চাচার ছেলেরাও বাহিরে থাকে। কাকি আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে কয়জন হইলো তাহলে এখন সব মিলায়? আল্লাহর মালাল্লাহ। 4 জন, তাই না কাকি? এই ঘরে 3 জন আর আগের ঘরে হচ্ছে উনি, তো সব মিলায় 4 জন। আমি তো শুধু যখন শুনছি তখন আমি বলছি যে এই মহামারীতে আমার মা বাইচে আছে শুধু মনে হয় যে আমার সাথে পরিচয়ের জন্য। আলহামদুলিল্লাহ। আমি দেখবো মৃত্যু রাখবো। আমার মার বয়স হয়েছে, আমিও তার প্রথম সন্তান, আমারও বয়স হয়েছে যতটুকু হয়েছে। আমি মনে করি যে দিনগুলি 3 ভাগ চলে গেছে, 1 ভাগ আছে, তারপরেও হয়তো আল্লাহ আমাকে বাঁচায় রাখছে আমার মায়ের মুখ মৃত্যুর আগ পর্যন্ত। আপনার কোনো ছেলে মেয়ে বিয়ে হয়েছে? মানে এই 3 জনের আপনি এত বিয়ে হয়েছে, নাতি নাতনিও পাইছেন? এই যে এখানে আবার আরেকটা পয়েন্ট, নাতি নাতি খুব শখ তার। ও আচ্ছা ঠিক আছে, সব হয়ে গেল আজকের অনুষ্ঠানের আমার মধ্যে। মেয়ে তো খুব শখ, খুব সে শখ, হ্যাঁ। আসবে। আচ্ছা, বড়টার পরীক্ষা চলতেছে এই জন্য আনি না। মাশাআল্লাহ। কাকি আর বলা লাগবে জি। না যে নাতি নাতনি দেখবো। আপনারে আমরা 50 ভাগ খুশি করতে পারছি আলহামদুলিল্লাহ, নিজের সন্তান পাইছেন। আমি আর তো বলতেছিলাম যে উনি কেন ওনাদের অপেক্ষা করতেছে, আমাকে কেন নেয়? না, উনি ওনাদের অপেক্ষা করে নাই। উনি আসলে ওনার পরিবারকে জানানো, সেখান থেকে একটা সাপোর্ট পাওয়া, সবকিছুর জন্য আমাদের একটু লেট হচ্ছিল। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে প্রতিদিন আমাদের পেজে একটা করে ভিডিও আসে, প্রতিদিন। হ্যাঁ আমি ওই ভিডিওটা আমাদের যদি বেসিক ভিডিও হয় তাহলে আগে তৈরি হয়, আর যদি আপডেট হয় যখনই করি তখনই আমরা প্রকাশ করার চেষ্টা করি। আমাদের হাতে কাজ, এতগুলা কাজ জমে আছে, কতগুলো কাজ ফ্রেমে ধরবে না, এতগুলো কাজ জমে আছে, যে কারণে আপনাদেরটাও একটু লেট হয়ে গেছে। আরো অনেকের গুলো আছে, এগুলো লেট হয়ে যাচ্ছে। আমি আজকের ভিডিওতে আপনার যে বাবা মা যারা আপনাকে জন্মদান করছে তাদের ব্যাপারে আমি আজকে আবার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাইতো, এটা যেহেতু অনেক মানুষ দেখবে, এমন হতে পারে আপনি আপনার পরিবারের সন্ধান পাবেন। আপনি আপনার বাবার নাম বলছিলেন আসমত আলী হাওলাদার, যেখান থেকে আপনি মানে উনিও হারিয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই আপডেটটা আজকে 50 ভাগ সম্পূর্ণ হলো। উনি ওনার নিজের পরিবার খুঁজতে এসেছিলেন এবং ওনার প্রথম পক্ষ মানে যাকে তিনি বিয়ে করেছিলেন সেখানে একটা সন্তান রেখে উনি একসময় ওখান থেকে সিচুয়েশনালি চলে আসতে বাধ্য হন এবং সেই সন্তানের সাথে ওনার 35 বছর পরে দেখা, সেই সন্তানকে উনি খুঁজতে আসছিলেন। তো আমরা এক পক্ষকে মিলাইতে পারছি, সন্তানকে মিলাইতে পারছি, কিন্তু ওনার বাবা মাকে এখন পর্যন্ত আমরা মিলাইতে পারি নাই। উনি সেখানে কিছু ক্লুজ বলেছিলেন, সেই ক্লুজগুলো আমি বলছি। পিতার নাম আসমত আলী হাওলাদার, মাতার নাম মনে নাই কাকি, ঠিকানা মৃদ্দারচর ভোলা, তাই না? ওকে। ভাই বোনের সংখ্যা 4 বোন 1 ভাই। ভাই ও বোনের নাম, প্রথম জন জাহানারা, দ্বিতীয় জন পারুল, তৃতীয় জন নাসির হাওলাদার, চতুর্থ জন হাজেরা সে নিজে এবং পঞ্চম জন হচ্ছেন আয়েশা। নানার নাম হচ্ছে হাজি শাহাবুদ্দিন চেয়ারম্যান। চেয়ারম্যান ছিল কাকি, কনফার্ম নিশ্চিত? শাহাবুদ্দিন তো আমার দাদার নাম ছিল, এখন আমার মা কি শামসুদ্দিনের জায়গায় শাহাবুদ্দিন উল্টাপাল্টা করে ফেলতেছেন? উল্টা দিনই, কিন্তু হ্যার নামটা ঠিক, কিন্তু একটু বিভিন্ন হয়েছে। হ্যার নাম শামসুদ্দিন কইছে, ওখানে ভিডিওতে আর কি। তুমি কমেন্টে চীনা কথা পরিচয়। বললো না, তুমি আগে যেটা বলছো শতভাগ সঠিক শামসুদ্দিন। ওইটাই। কোনটা এটা, শামসুদ্দিন না শাহাবুদ্দিন? শাহাবুদ্দিন। হাজি শাহাবুদ্দিন চেয়ারম্যান। আচ্ছা, নানার বাসা হচ্ছে ভোলা টাউন, আপনি বলছিলেন। ওকে। একই রকম, মানে একই নাম। 2 জন চাচার নাম, মেজর চাচা জলিল হাওলাদার, ছোট চাচা জব্বার হাওলাদার। আচ্ছা, চাচাতো ভাইয়ের নাম ফরিদ, আলতাফ এবং দেলোয়ার। 2 জন মামার নাম হিরণ কিরণ। আচ্ছা, বড় বোনের স্বামীর নাম লাল মিয়া। হাজেরার প্রথম স্বামীর নাম দেলোয়ার উকিল। যেগুলো বাকিটুকু এটুকু আর দরকার নাই, এটুকু পেয়ে গেছেন। আর বাকি যে তথ্য উনি বলছিল, এই তথ্যের বেসিসে কেন এখন পর্যন্ত ওনার ফ্যামিলি পাওয়া যায় নাই, সেটা আমার কাছে অনেক বড় একটা মিস্ট্রি। আমি মিস্ট্রি এই কারণে বলছি যে এত শক্তিশালী ক্লুজ, বিশেষ করে নানার ব্যাপারে, নানাই তো বোধহয় বলতেছিলেন না, নানার ব্যাপারে এত শক্তিশালী। শাহাবুদ্দিন শাহাবুদ্দিন চেয়ারম্যান, যদি ভোলাতে যদি কেউ থেকে থাকে শাহাবুদ্দিন চেয়ারম্যান, সেটা 71 সালে হোক আর যত 71-এর পরবর্তী সময় হোক, মানে এটা তো এক নামই তাকে চেনার কথা। আমি জানি না কেন খুঁজে পাওয়া গেল না। এই হচ্ছে বিষয়। তো আপনারা সবাই মিলে শেয়ার করেন, আল্লাহ চাইতো ভালো সংবাদ নিশ্চয়ই আসবে। এই হচ্ছে বিষয়। আমিন। আশাবাদী যে পাওয়া যাবে। কি চায় মানুষজন? মানুষ তো কিছু চায় না, শুধুমাত্র একটা পরিচয় একটু চায়, পরিচয়, এইটুকুই। তাই না কাকি? আপনি কি ধন সম্পদ চান যে আপনার? আমি কিছুই চাই না, আমি চাই যে আমার মানুষের জন্য আমার মরার আগে একটু দেখা পাই, এই আমি চাই। আমি কিচ্ছু চাই না। আমার আর আছে কি, আমি আজ মরি কাল মরি, প্রত্যেক দিনই মরি। 5 মাস ধরে আমি অসুস্থ, 5 মাস ধরে। নাই এই যে পানি খেয়ে আপনার ভিডিওতে উঠছে। তখন অনেক অসুস্থ ছিল, কিন্তু শিডিউল পাওয়া যায় না, প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একবার না করে দিলে পরে যদি আবার না ডাকে, এই জন্য আমি ওই অসুস্থতা অবস্থায় নিয়ে আসছেন, ওটাকে উপেক্ষা করে নিয়ে চলে আসছি আর কি, যে নিয়ে যাই, যা হবে আল্লাহ যা করে। স্বপ্ন এখন কি করবেন? মার সাথে যোগাযোগ রাখবেন তো নিশ্চয়ই? ঠিক আছে, যোগাযোগ রাখার জন্যই তো আসছি। হ্যাঁ।
ভাই বোন মিলায় থাকেন, যে 4 ভাই বোন আপনাদের মধ্যে যেন ইউনিটি থাকে, এটাই হচ্ছে বিষয় আর কি। তো চলেন কাকি, আমাদের তরফ থেকে 100% থাকবে। এখন বাকিটা আপু যদি মাইনা নিতে পারে আমাদেরকে, আমার তো ঠিক আছে। 100%। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা পাইছেন, এর চেয়ে পৃথিবীতে সবচেয়ে বড় অ্যাসেট তো ওইটাই। আর কি দরকার আছে? আলহামদুলিল্লাহ। তো তাহলে ঠিক আছে, চলেন বাকি যারা আছে ওদের সাথে কথা বলি আমরা। হ্যাঁ, ওকে, এটা একটু খোলো। হ্যাঁ আসেন। শুনতেছিলাম জি, উনি চিন্তা পারছে। হ্যাঁ আনু পাইছো? আসেন এদিকে আসেন, বসেন প্লিজ। তো মুখ ঢেকে রাখছে, আমি আপনাকে ক্যামেরা নিব না। আন্টির কথাই বলছিল। আসেন এইখানে বসেন, এইখানে বসেন। আন্টির মুখে পানি। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে খালামণি। এই যে মামা ভিডিও কলে মামা আছে। আমি সব মা সালাম দাও, কিন্তু সালাম দিতে ও আপনার বড় ভাই ভিডিও কল আছে? হ্যাঁ, ভিডিও কল। আচ্ছা, ওনার সঙ্গে একটু কথা বলি তাহলে, যেহেতু উনি আছে পার্টিসিপেট। ভালো আছে। কেক খাইছে, পানি খাইছে, বলতেছে লঞ্চে পাউরুটি খাইছে। ইতালিতে আছে মামা। আচ্ছা, কি মনে হয়? ঠিক আছে, আমার কি খোঁজ করা লাগে? মামা বেশি কষ্ট করে। না, আমার ভালো লাগছে না। এই যে মামা আর ভাই বলেছি না, ওরা আম্মাই বলে আমাকে পারে। ও আচ্ছা আচ্ছা। ওনার সাথে কথা বলা যাবে? আমি কথা বলতে পারি? অ্যাড্রেস করে দেন। ভাইয়া, এই যে ভাইয়ার সাথে একটু কথা বলেন। সালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কোন দেশে আছেন? ও আচ্ছা আচ্ছা, ইটালি থেকে কথা বলতেছি। কেমন লাগতেছে এই যে বোনকে পাওয়া গেল? থ্যাংক ইউ সো মাচ। ও ইটালি দেখাই দিচ্ছে আমাদেরকে, যে লাইভ ইটালির কি অবস্থা। থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। জি, কথা হবে ইনশাআল্লাহ। জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, কথা বলেন। জান্নাত খুশি নানিকে পেয়ে? মহিউদ্দিন, আমাদের আর কোনো কিছু বাকি আছে? রফিকের সঙ্গে কথা বলা দরকার ছিল, কিন্তু আমরা ওনাকে কানেক্ট করতে পারলাম না, ফার্স্ট সোর্স, যেহেতু দেশের বাইরে আছে। ঠিক আছে, ওনাদের সাথে পেপার সাইন করার বিষয় আছে, এই পেপার সাইন করে নাও। ঠিক আছে, তো ঠিক আছে। ওই ভদ্রলোকের সাথে আপনি তো পরিচিত, ওনাদের সাথে পরিচয় করাই দিন, হ্যাঁ, যে আপনাদের কি হয় না হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু সময় দিচ্ছি। ওকে, শেষে একটা কথা আমি বলি একটু, প্রিয় দর্শক এবং শ্রোতা। সেটা হলো যে আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটাকে আমি 100% সফল বলবো কি, যদি শুধুমাত্র মেয়েকে খোঁজ করতে এখানে আসতেন তাহলে হয়তো সেটাই বলা যেত। কিন্তু উনি তো ওনার পরিবার খোঁজ করতে এসেছিলেন, সেই জায়গাটা থেকে এটা কি আমরা শতভাগ সফল বলবো? আমরা কি বলবো যে আপন ঠিকানার 42টা ভিডিও সফল হলো? জানি না, কনফিউশন থেকে গেল। আমরা এটা নিয়ে পরে সিদ্ধান্ত নেব। সংখ্যা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এক মা 35 বছর পরে তার বাচ্চাকে খুঁজে পেয়েছে। এবং যদি ভাবে বলি যে এক মা
তো খুঁজে পেয়েছে, কিন্তু এক সন্তান জানতো তার মা মৃত। 35 বছর পরে এসে একটা ভিডিওর মাধ্যমে সে জানছে যে তার মা হচ্ছে এটা এবং তার মা